আমরা সাধারণ শিক্ষার্থীরাই কিন্তু এই বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন, সেই ছাত্র আন্দোলনে আমরা প্রত্যেকেই এখানে অংশগ্রহণ করেছিলাম। আপনারা জানেন এই উগ্র রূপ এবং এই যে যারা আন্দোলন করছে তাদের উপর যে হামলাটা হলো, সেই হামলাটা কিন্তু হওয়ার পর থেকে আন্দোলন আরো বেশি তীব্র হতে লাগলো। এই আন্দোলন যে রূপ ধারণ করেছে সেটা পরবর্তীতে সরকার পতনের দিকে যায়। আজকে এখানে আমরা দেখছেন আমরা নারীরা দাঁড়িয়েছি, আমরা মেয়েরা দাঁড়িয়েছি, এখানে যারা দাঁড়িয়ে আছে প্রত্যেকে এই যে 24-এর যে আন্দোলন, এই আন্দোলনের এক একজন লড়াকু সৈনিক ছিল। এই মেয়েরা এক একজন তাদের যে বীরত্বের জায়গা, সেই বীরত্বের জায়গা দেখিয়েছে। আমরা আজকে এখানে যেখানে দাঁড়িয়ে আছি চেরাগি মোড়ে, এই চেরাগি মোড়েও মেয়েদের উপরে নির্মমভাবে তাদের উপরে আঘাত করা হয়, তাদের উপরে টিয়ার সেল ছোড়া হয়, তাদেরকে নানাভাবে হেনস্থা করা হয়। আজকে এখানে আমরা নারীরা দাঁড়িয়েছি যে তখনের যারাই এই নারীদের উপরে হামলা করেছে, নির্যাতন করেছে, গায়ে হাত তুলেছে, তাদেরকে বিচারের আওতায় এনে তাদেরকে শাস্তি দিতে হবে। এই শাস্তির দাবি আমরা জানাই। আমাদের এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আছেন রেদওয়ান সিদ্দিকী সহ আরো অনেকেই এখানে উপস্থিত আছেন। যদিও এটা নারীদের এই সমাবেশে তারা সংহতি জানিয়ে এখানে উপস্থিত আছেন। এই নারীরা আপনারা মনে করবেন না এই যে চট্টগ্রাম সহ পুরো বাংলাদেশে যে একটা ইতিহাস, সেই ইতিহাসকে ভুলে থাকা যাবে না। প্রতিটি ইতিহাস কিন্তু এক একটা প্রেক্ষাপটকে কেন্দ্র করে তৈরি হয়েছে, এক একটা আন্দোলনকে কেন্দ্র করে তৈরি হয়েছে। সেটা 52 থেকে শুরু করে সেটা 71, এখন 24 এসেও সেই ইতিহাসটা তৈরি হয়েছে। আমরা এই ইতিহাস ভুলতে পারবো না, এই আন্দোলনকে আমরা ভুলতে পারবো না। আমরা মনে করি নারীরা যেভাবে সামনের সারিতে ছিল আন্দোলনের সময়, তখন তো নারী পুরুষ এরকম বৈষম্য হয়নি। নারীকে পুরুষকে এই কথাটা তো আসে নাই। আজকে গণ অভ্যুত্থানের পরবর্তীতে যখন কোনো একটা কাজ করতে যাওয়া হবে, কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া হবে, কোনো একটা আন্দোলনের কোনো একটা কথা উঠবে, তখন কেন মেয়েদেরকে পিছিয়ে রাখা হচ্ছে? তাহলে মেয়ের যখন আন্দোলন চলেছিল তখন কেন নারী পুরুষ এই পার্থক্যটা করা হয়নি? আজকে এসে কেন নারী পুরুষ এই পার্থক্যটা করা হবে? তাহলে আমাদের যে দাবি, যে আজকে এখানে দাঁড়িয়ে আমরা বলতে চাই, তখন যেভাবে সেটা চেরাগি মোড় থেকে শুরু করে পুরো বাংলাদেশে যেভাবে মেয়েদের উপর লাঠিচার্জ করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, তাদেরকে মারা হয়েছে, তাদের এই বিচার, তাদেরকে চিহ্নিত করে, যারা মেরেছে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। তাই আমরা মেয়েরা এখানে দাঁড়িয়েছি। আমরা মেয়েরা এই জন্যই দাঁড়িয়েছি, আজকের দিনে এসে আমাদেরকে শুনতে হচ্ছে আপনি মেয়ে, কথা বলবেন না, আপনি মেয়ে, আপনি পুরুষের মতো আচরণ করছেন কেন? আমরা যে স্বাধীনতার জন্য লড়াই করেছি, আমরা যেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের যে নতুন যে সরকার গঠন হলো, আমাদের জুলাইয়ের যে আন্দোলন আমরা করলাম, ওখানে কিন্তু এই কথা উঠে নাই একজন মেয়ে হিজাব পরলো কিনা, একজন মেয়ে ওড়না গায়ে দিয়েলো কিনা, একজন মেয়ের মাথায় কাপড় আছে কিনা। আন্দোলনের সময়কালে এই কথা উঠে নাই। তাহলে আজকে এসে কেন উঠবে? একজন মেয়ে পর্দা ছাড়া কি পর্দা দিয়ে চলাফেরা করছে, কেন এই কথা উঠবে? এখন কেন এই গণ অভ্যুত্থানের পরবর্তী কেন কথা উঠবে? আমি হিন্দু কি মুসলিম? এই গণ অভ্যুত্থানের আগে জুলাইয়ের যেই আন্দোলনটা হয়েছিল, এই আন্দোলনে নারী পুরুষ নির্বিশেষে সকলেই এখানে কিভাবে আমরা দিনের পর দিন লড়াই করেছি। পুরো জুলাই মাসটা আমরা কিভাবে নিজেদের মাথার ঘাম পায়ে ফেলে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে এই আন্দোলন করেছে। তাহলে আজকে এসে আমাদের এই বৈষম্য কেন হবে? আমরা তো এই আন্দোলন করেছি
দেওয়া হওয়ার পরে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো, এই মুহূর্তে এসে নানা রকম মব জাস্টিসের নামে যেভাবে মেয়েদেরকে ছোট করা হচ্ছে, যেভাবে সাম্প্রদায়িক ইস্যুগুলোকে উস্কিয়ে দেওয়া হচ্ছে, যেভাবে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে দখলদারিত্ব চলতেছে, তাহলে সেগুলো কেন চলবে? আজকে আমরা শুধু নারীদের জন্য দাঁড়াইনি, আমরা নারীরা দাঁড়িয়েছি, আমাদের দাবি নিয়ে দাঁড়িয়েছি, এটা সত্য। কিন্তু আমরা এটা ভুলে যেতে পারবো না, আমাদের দেশে এই যে আন্দোলনটা হলো, এই আন্দোলনটা প্রতিটি জনসাধারণই করেছে। ছাত্র, শ্রমিক, শিক্ষক প্রত্যেকেই ছিল। আমরা কি জানি কতজন শ্রমিক মারা গিয়েছে এই আন্দোলনে? আমাদের ছাত্র ভাইরা কিন্তু মারা গিয়েছে। আমাদের মেয়েদের উপর যেভাবে নির্মম আঘাত করা হয়েছে সবগুলোই আমরা মনে রাখতেছি। আমাদের শ্রমিকরাও কিন্তু এই ছাত্রদের পাশে এসে দাঁড়িয়েছে, তাদের বুক ফেটে দিয়েছে। তাহলে আজকে সামনে এগুলো ভুলে গেলে চলবে না। এই যে লড়াই, এই লড়াইয়ের মধ্যে যারা আহত হয়েছে, যারা মারা গিয়েছে, এই যে যারা এই দেশের জন্য প্রাণ দিল, এই যে আন্দোলনে প্রাণ দিল, তাদের এই রক্ত, এই যে আত্মবিসর্জন, নিজেদের জীবন উৎসর্গ, এটাকে মনে রেখে সামনের দিনে আমরা কি একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। আজকে আমাদের মেয়েদের যদি যথার্থ সম্মান, আন্দোলনে যে তারা ভূমিকা রেখেছে তার প্রাপ্য সম্মান যদি আমাদের দেওয়া হতো, আজকে এখানে আমরা মেয়েদের দাঁড়াতে হতো না। তো আজকের আমাদের যে দাবি, যে আমাদের যে আন্দোলন হয়েছে, যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন একটা বাংলাদেশের চিত্র দেখতে পাচ্ছি, এই বাংলাদেশে আমাদের যে দাবি, তখন যেভাবে মেয়েদের উপর নির্যাতন করা হয়েছে, মেয়েদের উপর লাঠিচার্জ করা হয়েছে, মেয়েদের উপরে নানাভাবে মেয়েদেরকে হেনস্থা করা হয়েছে, তাদের প্রত্যেককে, যারা এই কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল, তাদের প্রত্যেককে চিহ্নিত করে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। এটা প্রশাসনের কাছে আমাদের জোর দাবি। এটা করতে হবে, যতদিন করবে না আমরা এই মাঠ ছাড়বো না। আমাদের এই সমাবেশে এখন বক্তব্য রাখবেন তৈয়বা সাদেকা রাফা, বিজিজে ট্রাস্ট ইউনিভার্সিটির। কিছুদিন পরে এসে আমাদের অধিকার বা আমাদের সম্মানের জন্য কেন আমরা এটা ধরবো? কেন মেয়ে বলে কি আমাদের অধিকার নাই, কোনো সম্মান নাই কোথাও? আমি চাই আমার প্রত্যেকটা বোন, আমার কি দাবি থাকবে, আমি চাই মেয়েরা প্রত্যেকটা জায়গায়, গাড়ি, অফিস যেখানে বা মেয়েরা সসম্মানে, আমরা চাই কোন জায়গায় ছেলে মেয়ে বলে বারবার কেন, আমি মেয়ে বলে কেন আমি আলাদাভাবে পোস্ট করতে পারবো না? কেন পোস্ট করতে পারবো না? আমি পোস্ট কেন ডিলিট করতে হবে? আমি মেয়ে বলে আমি রাস্তায় কেন বের হতে পারবো না? শোনেন, আপনি মেয়ে, আপনি এটা পারবেন না কেন? এই বৈষম্যটা আমি দূর করার একটা দাবি জানাচ্ছি। আর কেন এতদিন পর এসে আমাদের এইটা খুঁজতে হচ্ছে? আমাদের অধিকার, আমাদের সম্মান খোঁজার জন্য আমাদের কেন পর্দাটা ধরতে হচ্ছে? কেন ওই দিন যারাই প্রোটেক্ট করেছে ছেলেদের, ওখানে কি মেয়েরা ছিল না? ছিল। কেন আমাদের এতদিন পরে এসে, স্বাধীনতার এতদিন পরে এসে কেন আমরা এই পর্দাটা ইউজ করবো? এতদিন কি বলবো, রাগ লাগতেছে। আমার একমাত্র দাবি হচ্ছে, যারা ওই দিন মেয়েদের গায়ে হাত দিয়েছে, যাই করেছে, আর বাকিটা বলতে যাচ্ছি না, ওরা এখনো ঘোরাফেরা করতেছে, ওরা এখনো মেয়েদেরকে বলতেছে তুমি মেয়ে, বাইরে কেন যাচ্ছ, যেও না, এটা করিও না। কেন হবে এটা? আমি ওদের শাস্তি দাবি করতেছি। এই বলে আমি এখানে শেষ করতেছি। আমরা তো মাথা গরম হয়ে যাচ্ছে। আমাদের মাঝে এরপর বক্তব্য রাখবেন সাদিয়া আফরিন আপু। দেখে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি জুলাইয়ে নিহত আমাদের প্রতিটা ভাইকে। এর সাথে স্মরণ করছি জুলাই বিপ্লবে আহত আমাদের অনেক বোন, শতাধিক বোন,
যাদেরকে আন্দোলনের সময় আমরা রাস্তায় দেখেছিলাম, কিন্তু এখন তাদেরকে দেখছি না। তাদের সবাইকে স্মরণ করছি যারা সব সময় সামনে আন্দোলনে নারীদেরকে সামনে দিয়ে গুম হয়েছে। কে কিভাবে গুম হয়েছে, অনেক ছাত্রের আমরা এখনো জানি না কে কিভাবে গুম হয়েছে। তবে আমি জোর দাবি জানাচ্ছি, জুলাই আগস্ট বিপ্লবে যারা নারীরা লাঞ্ছিত হয়েছেন বিভিন্নভাবে, নারীদের গায়ে প্রশাসন বলেন, ছাত্রলীগ বলেন, যে যেভাবে হাত দিয়েছেন তাদেরকে চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনা হোক। আমি সবার কাছে এই দাবি জানাচ্ছি, নারী পুরুষের বৈষম্য করবেন না। গুলির সামনে যদি নারীরা যদি সামনে রাস্তার সামনে দাঁড়িয়ে সামনের সারিতে দাঁড়িয়ে থাকতে পারে, তাহলে আবারও রাস্তায় নামতে আমরা দ্বিধাবোধ করব না। আমাদের পরিবার, আমাদের আত্মীয় স্বজন আমাদেরকে অনেকভাবে বাধা দিয়েছিল, তোমরা মেয়েরা রাস্তায় নামিও না, গুলি আহত হতে যাচ্ছ না নিহত হতে যাচ্ছ। আমরা আহত হতে ভয় পাইনি, আমরা নিহত হতে ভয় পাইনি রাস্তায় নামার সময়। সো বৈষম্য সৃষ্টি করবেন না নারী পুরুষের মধ্যে, বৈষম্য সৃষ্টি করবেন, নারীরা আবারও ঝাঁপিয়ে পড়বে। যে কোনো পরিস্থিতিতে আমরা রাস্তায় নামতে বাধ্য হব যদি বৈষম্য দেখি। ধন্যবাদ সবাইকে। তারপরে আমাদের মাঝে বক্তব্য রাখবেন লাবণী। উপস্থিত সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে শুরু করছি। আপনারা সবাই জানেন, সম্প্রতি আমরা একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আসছি, যার মধ্যে একটি স্বৈরাচার সরকার পতন ঘটলো। এই আন্দোলনে এখন আমরা যা দেখছি, জুলাইয়ের শুরু থেকে যে আন্দোলনটা চলছে, কোনো একটা আন্দোলনে, সেটা সারা বাংলাদেশের যেখানেই হোক, নারীদেরকে ছাড়া কোনো একটা প্রোগ্রামের কথা, কোনো একটা কর্মসূচির কথা ভাবাই যায়নি। আমাদের কোনো ভাইয়েরা ভাবতে পারেনি আমাদের মানে নারীদের ছাড়া, মেয়েদের ছাড়া, শিক্ষার্থীদের ছাড়া কোনো একটা আন্দোলন করার কথা। সেই শুরুর দিন থেকে মেয়েরা সামনের সারিতে ছিল এবং মেয়েদেরকে সামনে রেখে প্রতিটা প্রোগ্রাম সফল হয়েছে। আজকে এখন দেশে যা ঘটছে বা সম্প্রতি চারিদিকে যা ঘটছে, যে কোনো জায়গায় এখন আর কোথাও মেয়েদেরকে সামনে দেখা যাচ্ছে না এবং এটা পরিকল্পিত ভাবেই রাখা হচ্ছে না মেয়েদেরকে। তো আমরা বলতে চাই, এখন এই যে আন্দোলনটা, যে আন্দোলনে সমানতালে গুলি চলেছে, যেখানে ছেলে কি মেয়ে কোনো কিছুই দেখা হয়নি, মেয়েদেরকেও গুলি করছে, নানাভাবে হেনস্থা করছে। এরপর মেয়েদের পরিবারের একটা বাড়তি চাপ থাকে, সবকিছু সামলিয়ে তারা প্রতিটা প্রোগ্রামে এসেছে, এখন আর তাদেরকে সামনে দেখা যায় না। এটা তাদেরকে পরিকল্পিত ভাবেই সরিয়ে রাখা হয়েছে। তো আমরা বলতে চাই, এমন পরিস্থিতিতে মেয়েদের মধ্যে বৈষম্য সৃষ্টি না করে কিভাবে বৈষম্যহীন একটা বাংলাদেশ গড়ে তোলা যায়, সবাই একসাথে মিলে কিভাবে দেশটাকে সুন্দর করে গড়ে তোলা যায়, সেই চিন্তা করুন আপনারা। মেয়েরা যারা এই জুলাইয়ের আন্দোলন থেকে ছিল, সামনের সারিতে ছিল, তারা কখনোই বুলেট গুলি এগুলো ভয় পায়নি, ছাত্রলীগকে ভয় পায়নি। তারা প্রতিটা দিন আন্দোলনে এসেছে এবং সফল প্রোগ্রাম করে গেছে। তাদের ভবিষ্যৎ কি হবে এটা তারা কখনো চিন্তা করেনি। তো আজকে যেন তাদেরকে কোনোভাবেই পিছিয়ে ফেলা না হয়, সেই দাবি জানাচ্ছি সবাইকে। এবং এটা যেন নজরদারিতে থাকে, মেয়েদেরকে যেন কোনোভাবে পিছিয়ে ফেলা না হয় এবং তাদেরকে যেন ছোট করে না দেখা হয়, সেই দাবি জানাচ্ছি। আমাদের এই যে এক একটা প্রোগ্রাম গেল, এক একটা কর্মসূচি গেল, প্রতিটাতে মেয়েরা তো সামনের সারিতে ছিলই, এমনকি পুলিশের যে গুলি, লাঠিচার্জ, পুলিশের যে ধাক্কাধাক্কি, সবকিছুতে মেয়েদেরকে সামনে দেওয়া হয়েছে। আমাদের ভাইয়েরা পরিকল্পিতভাবে বা তারা জানে যে একটা প্রোগ্রামে নারীদেরকে সামনে রাখলে সেই আন্দোলনটা আরো ভালোভাবে সফলতার মুখ দেখে, তারা সেটা ভেবেই মেয়েদেরকে সামনে রাখছে এবং আমরা সেই সব আন্দোলনের সামনের সারিতে ছিলামও। কিন্তু এখন তারা এগুলোকে তোয়াক্কা না করে তারা তাদের মতো করে ছেলে মেয়েদের মধ্যে একটা বৈষম্য সৃষ্টি করছে। আমরা চাই এই ধরনের বৈষম্য যেন নারী পুরুষের মধ্যে সৃষ্টি করা না হয়। এক একটা আন্দোলনে তখন কে কিভাবে ছিল, কোন মেয়ে, কে হিন্দু, কে মুসলিম, কে ওড়না পরেছে, কে কি করেছে, এগুলো তখন ভাবা হয়নি, এখন এসে এগুলো ভাবা হয়েছে। তাহলে আন্দোলনের স্বার্থে তখন আপনারা তাহলে কি মেয়েদেরকে ব্যবহার করেছিলেন? এখন কেন তখন সমস্যা না হলে এখন কেন এই মেয়েদের নিয়ে আপনাদের এত সমস্যা হচ্ছে?
আমরা সাম্প্রতিক সময় দেখবো কক্সবাজারে মেয়েদেরকে কিভাবে লাঞ্ছিত করা হয়েছে, মেয়েদেরকে ধরে ধরে পেটানো হয়েছে। এটা তাদের পোশাক শালীন না বা উল্টাপাল্টা কথা বলে, তখন তা আপনাদের মাথায় কেন এগুলো ছিল না? আর একটা যে কোনো মানুষের একটা ব্যক্তি স্বাধীনতা আছে, আমরা সেই স্বাধীনতাকে সম্মান করব এবং নারীদের প্রতি সম্মান জানাবো। নারীদের প্রতি সম্মান জানিয়ে আমরা একটা বৈষম্যহীন সুন্দর বাংলাদেশ গড়ে তোলার প্রচেষ্টা করব সম্মিলিতভাবে। এই দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। এরপর বক্তব্য রাখবেন আমাদের একজন আপু তনিমা হেলেন চৌধুরী। আসসালামু আলাইকুম। তবে শুরু থেকেই যখন আন্দোলনে ছিলাম কখনো একবারও ভাবিনি যে আমি বেঁচে ফিরবো। তো আমার এখনো কান্না এসে যায়। আমার সেই সময়টার কথা, আমার ফ্যামিলির কেউ ছিল না। 1 মাস আমি আমার রিলেটিভসদের বাসায় ছিলাম। তো আমার মা ছিল বগুড়া। 3 ঘন্টা যখন আন্দোলনে আসতাম, বাসার কেউ জানতো না আমি কোথায়, সবাই জানতো আমি টিউশন। এবং আমি খুব বেশি ধন্যবাদ জানাবো আমার সেই 2 জন স্টুডেন্টকে, যারা তাদের মাকে বোঝাতো যে আমার আপু একটা কাজে গিয়েছে, সে ফিরবে, সে দেশের জন্যই করছে। যাওয়ার পর যা দেখলাম, আমি হয়তো মাঠে নামার কথা ছিল না। আমি যেদিন নামি তার আগের দিন একটা আপুর মুখে লাঠি, রক্ত, ওটা দেখে আমার তখন আমার অবস্থাটা ছিল যে না, এবার আমাকে নামতেই হবে। তবে আমি প্রকাশ্যে কখনোই ছিলাম না। প্রায় 20টা দিন হয়তো আমি কখনো মিডিয়ার সামনে আসিনি, কখনো আমার ছবি ফুটেজ আমার নিজের ফোনেও ছিল না। আমি শুধু এসেছিলাম আমার ভাইদের যে রক্তের একটা দান। আমি কিভাবে এক্সপ্লেন করবো, আমি আজ অব্দি কান্না করি। সেই দিনটা যখন আমি নিজ হাতে, একটা ভাই আমার চোখের সামনে গুলি খেয়ে যখন পড়ে যায়, আমি রক্ত মুছছিলাম, আমার 2 হাতে তখন রক্ত ছিল। আমার অ্যাংজাইটি আছে, আমি ব্লাড দেখলে বেহুশ হয়ে যাই মেয়ে। আমি সেদিন রক্ত পরিষ্কার করেছি, 1 জন নয়, 2 জন নয়, প্রায় 3-4 জনের। আমি ওই দিন ভুলিনি। 2 নাম্বার গেটের খুব সম্ভবত, আমার অ্যাকচুয়ালি ডেট গুলো না খুব মনে পড়ে না। আমার মনে হতো আজকে দিন, কালকে রাত, মনে হতো পুরো দিনটাই বোধহয়, পুরো 20টা দিন বোধহয় একটা দিন একটা রাত আমার মনে হতো। আমি স্পেসিফিক বলতেও পারবো না কোন তারিখে আমি গুলির মধ্যে ছিলাম। একটা দিন মনে আছে, আমি আমার বোনকে নিয়ে দৌড়াদৌড়িতে ছিলাম। সেদিন সে ইউনিফর্ম পরেছিল, তাকে আলগাতে সেই আজকে সেই বোরকাটা আমি পরে আসছি, এই বোরকা দিয়ে তাকে আমি পুরো ঢেকে দিয়েছিলাম। আমি মাথার মধ্যে ছিল না আমাকে কেমন লাগবে, আমি জাস্ট আমার বোরকাটা তার গায়ে দিয়ে দিয়েছি তাকে বাঁচানোর স্বার্থে। কিন্তু পরক্ষণেই আমার সামনে পুলিশ, আজকে আমি এই পুলিশরা 100 বার, তারা যদি মৃত হয়ে আবার জীবিত হয়ে ফিরে আসে, তারা 100 বার যদি ড্রেস চেঞ্জ করেও আসে, তাদেরকে আমি কোনোদিন আর সম্মানের চোখে দেখবো না। আমি মরে যাওয়ার আগ পর্যন্ত দেখবো না তাদের। আমি নিজে গুলির মুখ থেকে এসেছি, আমার সামনে টিয়ার গ্যাস ফেলা হয়েছে 1 বার না, 2 বার না, 3 বার। চোখে যন্ত্রণা নিয়ে আমি যেদিন কাতর হয়ে শুয়ে পড়ি, সেদিন প্রায় আমার সাথে ছাত্রলীগের ডিস্টেন্স খুব সম্ভবত 10-15 পাইয়ের। তারা আমাকে হয়তো 4টা ভাই, আমি তাদের চেহারা দেখিনি কারণ আমার চোখ তখন বন্ধ হয়ে গেছে। তারা আমাকে তুলে না নিয়ে গেলে হয়তো আজকে আমি এই জায়গায় দাঁড়াতেও পারতাম না। আমি কোনো সমন্বয়কও ছিলাম না, আমি কোনো নেত্রীও না। তবে আজকে আমাকে খুব বেশি বেখাপ্পার মধ্যে পড়তে হয়, আমাকে বেঞ্চির মধ্যে পড়তে হয়, আমাকে নেত্রী বলে বলে আমাকে বেঞ্চি মারা হয় আমারই ক্যাম্পাসে। এবং আমি এটাও শুনেছি আমি হিজড়া, আমি ছেলে রূপী মেয়ে, আমি এটাও শুনেছি, কিন্তু তাও আমি লড়ে গেছি। আমি কোনোদিন ভাবিনি আমি কে। আমার দিক থেকে আমি যতটুকু পেরেছি আমি করেছি। তবে আজকের দিনে কেন এত কিছু হবে? আমি তো আন্দোলনের আগ মুহূর্ত পর্যন্ত, এই আদিবাসী বলেন বা আমাদের এত যে আন্দোলন, এই কতক্ষণ শ্রমিকরা নামছে, কতক্ষণ আদিবাসীরা নামছে, কতক্ষণ নামছে আনসার বাহিনী, কেন? আপনারা আগে কোথায় ছিলেন? আপনারা যদি তখন আমাদের সাথে থাকতেন, আজকে এই যে আলাদা আলাদা ভাবে নিজেদের বিচার চাইতে হচ্ছে, তখন যদি আপনারা আমাদের সাথে একত্রিত হতেন, তাহলে কি আজকে আপনাদের আলাদাভাবে থাকতে হতো? আলাদা কোন রকম এই যে আন্দোলন করা লাগতো? পাশেই দেখেন মানববন্ধন হচ্ছে, আর আমরা এখানে কেন? তখন যদি নামতেন, আমরা একটা একটা করে বিচার করতাম। আজকে আপনাদের
একসাথে না হয়ে আলাদা আলাদা করতে হচ্ছে। আপনাদের একটা এমনও হয়েছে কোন একটা খুব সম্ভবত কুমিল্লায় জায়গা দেওয়া হয়নি। এই দৃশ্যটা যখন মনে পড়ে তখন মনে হয় যে আমি চিটাগাং থেকে মৈত্রী বিল্ডিং এর 8 তলায় যখন আটকা পড়ি, ওই মানুষগুলোকে আল্লাহ হয়তো আশীর্বাদে ভরে দিক। এই মানুষগুলো আমাদেরকে 6-6টা ঘন্টা যখন আটকে ছিলাম, ওরা আমাদের এত বেশি আপ্যায়ন করেছে। এই মানুষগুলো, কিছু ভালো মানুষের জন্য আজকে আমরা বেঁচে আছি, আর যে খারাপ মানুষগুলোর জন্য আমরা এতগুলো ভাই বোনকে হারিয়েছি, তারাই দেখবেন আজকে আলাদা আলাদা করে আন্দোলন করে বেড়াচ্ছে। আপনারা কই ছিলেন তখন? আসলে কি হতো? আজকে নারী বৈষম্য হয়ে গেছে, পুরুষ বৈষম্যতা চলে এসেছে। নারী কই, ছেলে কই, কেন? আমরা সবাই এক না হলে কি আজকে আপনারা এই যে কিছুদিন আগে আমাদের আন্দোলনের সময় এক বোন ভাইকে বাঁচানোর জন্য পুলিশের গাড়ির সামনে দাঁড়িয়েছিল, সম্ভব হতো তার জায়গায় কার কেউ দাঁড়াতো? আজকে কেন এত বৈষম্য কেন আসবে? আমার একটাই দাবি থাকবে, আপনারা, হ্যাঁ আমাদের প্রত্যেকটা ধর্মের একটা নিয়ম আছে। আমাদের ইসলাম ধর্মে যেমন নিয়ম আছে পর্দা করতে হবে, হ্যাঁ হয়তো সবাই করে না, কিন্তু আমাদের প্রত্যেকের ধর্মে কিন্তু একটাই নীতি, শান্তি বজায় রাখা। আমাদের কোন ধর্মে নিশ্চয় বলা আছে যে সে ইসলাম ধর্মে কাজ করতে পারবে না, সে পুজো দিতে পারবে না, সে বৌদ্ধ মন্দিরে যে এই ধরনের কোনো কিছু আছে? নেই তো। আমাদের সবার ধর্ম শান্তির ধর্ম, কেন আমরা সবাইকে আলাদা করে দিচ্ছি? আমার নিজের ক্যাম্পাসেই আমি দেখেছি, আমাকে নিয়ে যত কন্ট্রোভার্সি হয়েছে, আমার হিন্দু বান্ধবীর সাথে কেন মিশছে, এই ধরনের কন্ট্রোভার্সি আমি হয়েছে, কেন এটা হবে? আপনাদের কাউকে তো বলা হয়নি যে মানব ধর্ম পালন করতে হবে, বলেছে কেউ? যে যার ধর্ম পালন করছে, আপনারা কেন বাধা দিবেন? আজকে জামায়াতের যেখানে আমাদের নামাজ হয়, নামাজের জামাত হয়, সেখানে নাকি পুজো হতে পারবে না। এই আপনারা কি মনে করেন যে এটা আসলে কোনো মুসলিম ধর্মের কাজ হতে পারে? একবারও কি মাথায় ঢুকছে না যে এইটা আসলে তাদের কাজ? আমার সবকিছু বাদ দিয়ে আমি আগের দিনগুলো আর মনে রাখতে চাচ্ছি না। ওই দিনগুলো আমি যতবার মনে করব আমি ততবার কাঁদবো, আমার ভাই বোনদের যে রক্তগুলো আমার মনে পড়বে। আমি শুধু একটা কথা বলবো, আমার এই যে বোনগুলো আছে, আপনারা তাদের সম্মান দিলে কারোর সম্মান কমে যায় না। কারোর কাছে আপনি ছোট হলে আপনি ছোট হবেন না, সম্মান দিলে সম্মান পাবেন। আপনাদের কাছে এটুকুই আরজি থাকবে, আর কিছু না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। তারপর আমাদের মাঝে বক্তব্য রাখবেন আন্দোলনকারী শিক্ষার্থী সোনিয়া আক্তার আফিয়া। আসসালামু আলাইকুম। আমার পরিচয়টা আগে আমি দিই আপনাদেরকে। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সহযোদ্ধা। আমি সরকারি সিটি কলেজের একজন শিক্ষার্থী। আমরা আন্দোলনরত অবস্থায় যতটুকু দেখেছি, যতটুকু বুঝেছি, আমার বোনদের উপরে নির্যাতিত হয়েছে। আজকে আমাদের এই আন্দোলন নারীদের প্রতি হামলা এবং তার উপর ন্যাক্কারজনক যে ঘটনাগুলো ঘটেছে তার প্রতিবাদ স্বরূপ আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি। আজ একটা কথা খুব বলতে ইচ্ছা করছে, এই সেই চেরাগি মোড় যেখানে আমাদেরকে লাঞ্ছিত করেছিল লীগ বাহিনী এবং পুলিশ বাহিনী। এই সেই চেরাগি মোড় যেখানে আহত হয়েছে আমার হাজারো বোন। এই সেই চেরাগি মোড় যেখানে রক্তাক্ত হয়েছে আমাদের হাজারো ভাই। পুলিশ, ফ্যাসিস্টের পুলিশ বাহিনী কিভাবে আমাদের উপর আক্রমণ করেছে সেটা আপনারা দেখেছেন। এই সেই চেরাগি মোড় যেখানে আমরা রক্তাক্ত হয়েছি। আমার এটা মনে আছে, আমি ওখানে একটা দোকানে আশ্রয় নিয়েছিলাম, পুলিশ বাহিনী আমাদেরকে লাঠিচার্জ করছিল এই চেরাগি মোড়ে। আমার ভাইদেরকে কিভাবে রক্তাক্ত করেছে আপনারা দেখেছেন। নতুন ব্রিজ আমার ভাইদেরকে কিভাবে রক্তাক্ত করেছে। 18 জুলাই শহীদ হয়েছে আমাদের কিছু ভাই, তার মধ্যে তানভীর রহমান আমার একজন ভাই যে শহীদ হয়েছে। আপনারা আরো দেখেছেন নতুন মার্কেট 4 আগস্ট কিভাবে আমার ভাইদেরকে রক্তাক্ত করেছে এই ফ্যাসিস্ট বাহিনী, এই লীগ বাহিনী। এখনো অলিতে গলিতে ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছে। আমাদের সেই একতা এখন কই গেল? আমরা এখন কোথায় আছি? কোন রাজ্যে আছি? আমরা দৌড়াদৌড়িতে ব্যস্ত, আমরা আমাদের নিজেদের অবস্থান বাঁচাতে ব্যস্ত। আমাদের একতা কোথায় গেল? আমাদের প্রতিবাদ কোথায় গেল? আমাদের আবার এক হতে হবে, এক হয়ে কাজ করতে হবে। এই ফ্যাসিস্ট বাহিনীকে বাংলার মাটি থেকে
বাহিনীকে যেভাবে ছেড়ে দিয়েছিল, আপনারা দেখেছেন ঢাকা সহ কুমিল্লায়, আমাদের চট্টগ্রাম সহ বিভিন্ন জেলাতে আমার বোনদেরকে নৃশংসভাবে হত্যা করেছে, আহত করেছে, তাদের ওড়না কেড়ে নিয়েছে, তাদের বিভিন্ন অঙ্গে হাত দিয়েছে, তাদেরকে যেভাবে লাঞ্ছিত করেছে, তার প্রতিবাদ আমরা কিন্তু সেই বিচার এখনো পাইনি। ফ্যাসিস্ট হাসিনা এখনো ভারতে অবস্থান করে, বিভিন্ন দেশে অবস্থান করে আমাদের বিরুদ্ধে চক্রান্ত করছে। আমাদের নারীরা আন্দোলনের সময় ভাইদের ঢাল হয়েছিল, প্রথম সারিতে ছিলাম আমরা নারী সমাজ। আমরা ভয় পাইনি যে কে আমাদেরকে মারবে, কে আমাদেরকে ধর্ষণ করবে, কে আমাদেরকে গুম করবে। আমাদের একটাই দাবি ছিল, একটাই অধিকার ছিল, যাতে আমাদের বাংলাদেশে কোনো বৈষম্য না থাকে। সেই বৈষম্য আজ কেন হবে নারীদের সাথে? সেই বৈষম্য ভাই আর বোনদের মধ্যে কেন হবে? আমাদের ঘরে ঘরের দিকে প্রতিবাদ গড়ে তুলতে হবে। আমরা যে আগে এক ছিলাম, এখনো যে এক আছি, সেই পরিচয় আমাদের প্রত্যেককে দিতে হবে। আমাদের চারাগিতে যেভাবে বোমা হামলা করেছিল, আমাদের গায়ে হাত তুলেছিল, সেটার প্রতিবাদের বিচার এখনো আমরা পাইনি। কেন পাইনি? 5ই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছে দ্বিতীয়বার করে। এই স্বাধীনতার পর কেন আমাদের মেয়েদের উপরে বৈষম্য করা হবে? কেন আমাদের দেশে নৈরাজ্য চলবে? একের পর এক বলেছিল লীগ বাহিনী যে আমরা ভয়ঙ্কর রূপে ফিরে আসব। আপনারা দেখেছেন 5ই আগস্টের পর থেকে তারা বিভিন্ন ধরনের দাঙ্গা সৃষ্টি করেছে। প্রথমে করেছে সাম্প্রদায়িক দাঙ্গা, সেটা আমরা কাটিয়ে উঠতে পেরেছি। এরপরে ভারত সরকার পানি ছেড়ে দিয়ে আমাদের উপরে যেভাবে অত্যাচার করেছে, বন্যার মানুষের জন্য আমরা পাগল পাগল হয়ে গেছি, কিভাবে তাদেরকে আমরা সাহায্য দিব। আমরা ছাত্র সমাজ একটু যে বিশ্রাম নিব সেই সময়টাই আমাদেরকে দেওয়া হয়নি। তারপরে আবার সাম্প্রদায়িক দাঙ্গা, একের পর এক নিপীড়ন, হত্যা, বিভিন্ন ধরনের অপরাধ চালাচ্ছে আমাদের দেশে। আপনারা দেখেছেন বুয়েটে যেভাবে আমাদের আপনার ভাইকে খুন করা হয়েছিল, সে একই প্রসেসে একই পদ্ধতিতে লীগ বাহিনী তোফাজ্জল ভাইকে খুন করেছে। বিভিন্ন ধরনের অজুহাতে, বিভিন্ন ধরনের কারণ দেখিয়ে আমার ভাইদেরকে রক্তাক্ত করছে। এটার বিচার আমরা কি পাবো না বলেন? আমরা কি এই স্বাধীন রাজ্য থেকে এই বিচারকে আমরা পাবো না? অবশ্যই পাবো ইনশাআল্লাহ। আমরা যদি এক থাকি, এক হয়ে কাজ করি, ইনশাআল্লাহ আমরা এই বিচার এবং এই দুঃসময় কাটিয়ে উঠতে পারবো। সেই জন্য আমাদের আগে যে ছিল একতা, সে একতা আমাদেরকে ধরে রাখতে হবে। আমাদের সকলকে এক হয়ে কাজ করতে হবে। আমাদের একে অপরের পাশে থেকে কাজ করে যেতে হবে। কে বিপদে পড়েছে আমরা সাপোর্ট করব। কিন্তু আমি একটা কথা বলতে চাই যে আমরা একটা কাজ করি, যে কোনো অন্যায় হলে আমরা তৎক্ষণাৎ সেটার কোনো প্রতিবাদ করি না, আমরা পরবর্তীতে আন্দোলনের জন্য বসে থাকি। কিন্তু এটা বললে চলবে না, আমরা তৎক্ষণাৎ ব্যবস্থা নিব, তৎক্ষণাৎ প্রতিবাদ করব। তাহলে আমাদের দেশে কোনো প্রকার অন্যায় অবিচার হবে না। তাই সবার কাছে অনুরোধ, আপনারা যে যার অবস্থান থেকে যেখানে কোনো অন্যায় অবিচার দেখবেন, সেখানে সাথে সাথে প্রতিবাদ করবেন। আপনাকে তার জন্য প্রধানমন্ত্রী হতে হবে না, আপনাকে তার জন্য সমন্বয়ক হতে হবে না। আপনি যদি আপনার জায়গায় রাইট থাকেন, ঠিক থাকেন, পৃথিবীর কোনো শক্তি নেই আপনাকে দমিয়ে রাখতে। তাই সবার কাছে অনুরোধ, আপনারা যেখানে অন্যায় অবিচার দেখবেন রুখে দিবেন, সাথে সাথেই রুখে দিবেন। তাহলে আমাদের পরবর্তীতে কোনো সমস্যা হবে না, আমরা সুন্দরভাবে একটি বাংলাদেশ গড়ে তুলতে পারবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। তারপর আমাদের মাঝে বক্তব্য রাখবেন সুলতানা হাসান। অল্প কিছু কথাই শেষ করে দিয়ে। আসসালামু আলাইকুম, আমি রিয়াদ সুলতানা। আমি বৈষম্য বিরোধী একজন ছাত্র। তো বেশি কিছু বলবো না, আমি আসলে আসছি, সবাই আসছে, আমার সহপাঠীরা, এই বোনদেরকে আমি এই চেরাগির মোড়ে সবাইকে পাইছিলাম। এই বোন আমার আশেপাশে যারা আছে সবাই এই চেরাগির মোড়ের মধ্যেই ছিল। আমাদের ভাইদের উপর, বোনদের উপর আক্রমণ করছিল, যে বোনেরা সবাই ওই সময় কোনো এই যে ভেদাভেদ, ধর্ম ভাবর্ণ নিয়ে কোনো ভেদাভেদ করে নাই। ওই সময় সবাই ঝাঁপিয়ে পড়ছিল যে আমার ভাইদেরকে বাঁচাতে হবে বা বোনদেরকে বাঁচাতে হবে। এই চেরাগির মোড়ে কোনো দোকানপাট থেকে একটা ভাই বা
চাচা কেউ আসে নাই, আমাদেরকে একটু আশ্রয় দেয় নাই। আমরা যখন আশ্রয় নিতে চাইছিলাম তখন আমাদেরকে দূর দূর করে ওরা ভেঙে দূরাই দিছে। তো এটাই বলবো যে স্বাধীন বাংলাদেশে কোনো বৈষম্য না থাকে। এখন আমরা নিজেরাই, আমি এইটুকুই বলবো যে আমার বোনদের উপর এখনো আক্রমণ চলতেছে, এখনো হামলা চলতেছে, এখনো ন্যায্য পাচ্ছে না। আমরা নিজেরাই আন্দোলনে নামছিলাম, সবাই মিলেমিশে নামছিলাম। আজকে কেন আমাদের ভিতরে বৈষম্য চলে আসছে? কেন একজনকে রেখে অন্যজন চলে যাচ্ছে অন্যদিকে? আমি চাই আগে যেরকম আমরা সবাই একতাবদ্ধ ভাবে আন্দোলনে আসছিলাম, বিভিন্ন প্রোগ্রামে গিয়েছিলাম, বিভিন্ন মিছিলে গিয়েছিলাম, বিভিন্ন জায়গায় সবাই একতাবদ্ধভাবে কাজ করছিলাম। আমি এখনো চাই সবাই মিলেমিশে আমরা একসাথে কাজ করি, অন্যায়ের প্রতিবাদ করি। কোথায় অন্যায় হচ্ছে সেখানে আমরা গিয়ে প্রতিবাদ করব। আমাদের ভিতরে কোনো বৈষম্য হোক সেটা আমি চাই না। আমি একজন বৈষম্য বিরোধী নির্যাতিত নারী, আমি একজন ভাইহারা শহীদ। আমার ভাইও এখানে শহীদ হয়েছিল। আমি কিন্তু কোনোদিন আমার ভাইয়ের পরিচয় দিই নাই। আমার ভাই এখানে শহীদ হয়েছিল, আমি আমার ভাইয়ের ন্যায্য বিচার পাই নাই। আমার ভাই যখন মারা গেছে, শহীদ হয়েছিল, ওই সময় আমরা 3 বোন একসাথে এক ফ্যামিলি থেকে এখানে একই সাথে আমরা আন্দোলনের মধ্যে শরীক হয়েছিলাম। আমার ভাইয়ের আত্মা যেন শান্তি পায়। আমরা 4 জন ভাই বোন, 4 জন আমরা একসাথে এই আন্দোলনের মধ্যে শরীক হয়েছিলাম। ভাইকে হারিয়ে ফেলছি, আমরা 3 বোন একসাথে নাড়াইছি। 4 জনের মধ্যে আমি বড় ছিলাম। আমার আত্মা এখনো, আমার ভাইয়ের আত্মা এখনো শান্তি পাচ্ছে না। এর মধ্যেও এত এখানে ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, সরকারি ইউনিভার্সিটি, সাধারণ শিক্ষার্থীর মধ্যে কেন বৈষম্য হবে? আমরা সবাই তো একসাথে মিলে আন্দোলন করছি, সবাই কেন আমরা পৃথক হয়ে যাব? আমরা চাই সবাই একত্রিত হয়ে একসাথে আন্দোলন করে একই সাথে থাকি। এখানে কোনো ইউনিভার্সিটি, সরকারি ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি হবে না। আমরা সাধারণ শিক্ষার্থী হই। আমি এটাই চাই, আমাদের উপরে যারা হামলা করছে, আক্রমণ করছে, আমি প্রত্যেকটা মানুষকে চিহ্নিত করছি। প্রত্যেকটা কিন্তু আমার চোখের সাথে বাঁচতেছে। কিন্তু কাদেরকে ধরবো? এত বড় শহরে ধরে আনবো কোনে? তাদেরকে বিচারের আওতায় আনা হোক। আমি নিজেই দেখছি, এই যে আফরোজা আপুকে চুল ধরে টানতেছে, আমি নিজেই দেখছি। কিন্তু এখনো তাদেরকে বিচারের আওতায় আনা হয় নাই। প্রশাসন এখনো চুপ মেরে আছে। প্রশাসন এখনো ওদের সাথে জাল বেঁধে কাজ করতে যাচ্ছে। আমি চাই সবাই একতাবদ্ধ হয়ে আমাদেরকে যারা হামলা করছে তাদেরকে ধরিয়ে দিন। আমি বিচার চাই। আমি একজন বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রী, আমি নির্যাতিত হয়েছি। আমি আমার নির্যাতিত, এখনো আমি আমার প্রাপ্য পাই নাই, আমি আমার বিচার পাই নাই। আমি অনেকের কাছে বলছি যে আমি নির্যাতিত হয়েছি। আমি অনেককে বললাম, প্রশাসনও জানে, আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের সিনিয়র ভাইয়েরা জানে যে কোর্ট বিল্ডিং এ চেরাকির মোড়ের মধ্যে যে একটা মেয়ে আহত হয়েছিল। কিন্তু এটা সবাই জানে, কিন্তু এই ন্যায্য বিচারটা আমি এখনো পাই নাই। আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না। আমি শুধু এইটুকুই বলবো, আমাদের উপরে যারা হামলা করছে তাদেরকে বিচারের আওতায় আনা হোক। আসসালামু আলাইকুম। আমি লাগাই দিই, ধরো না, পড়ে যাবে না তো আবার। আসসালামু আলাইকুম সবাইকে। আমরা সবাই এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে একটা ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছি। আমরা লড়াই করেছিলাম বৈষম্য নিয়ে, কিন্তু বিজয়ের পরবর্তী সময়ে আমরা যা দেখতে পাচ্ছি তা হচ্ছে সবখানেই বৈষম্য। নারী পুরুষ বৈষম্য, পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয় বৈষম্য। এই বৈষম্যগুলো কেন হচ্ছে? আপনারা যদি বৈষম্যই করবেন তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন করেছিলেন? আমি সাম্যের কবি কাজী নজরুল ইসলামের কিছু পঙ্গক্তি দিয়ে আমার বক্তব্য শুরু করতে চাই। তা হলো, কোন রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে, কত নারী দিল সিথি সিঁদুর, লেখা নাই তার পাশে।
কত মাতা দিল হৃদয়ে উপারি, কত বোন দিল সেবা, বীরের স্মৃতি স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা। কোন কালে একা হয়নি কো জয়ী, পুরুষের তরবারি প্রেরণা দিয়াছে, শক্তি দিয়াছে বিজয় লক্ষ্মী নারী। তাহলে বিজয় লক্ষ্মী নারী যদি আপনাদেরকে প্রেরণা দিয়ে থাকে, এই যে এত বড় একটা আন্দোলন হলো, গণ অভ্যুত্থান হলো, সেখানে যে নারীদের গায়ে ন্যাক্কারজনক হামলা করা হলো, সেই হামলার বিচারের দাবি জানিয়ে আপনারা কেন এখনো পথে নামছেন না? কেন আপনারা বিচারের দাবি জানাচ্ছেন না? কেন আপনারা দলীয় দলাদলি বা অন্যান্য আপনাদের ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য আপনারা পথে নেমেছেন? আপনাদের সর্বপ্রথম যে দায়িত্বটা ছিল সেটা হচ্ছে শহীদদের, খুনিদেরকে খুঁজে খুঁজে তাদেরকে শাস্তির আওতায় আনা। আপনাদের উচিত ছিল যারা হামলাকারী ছিল, নারীদেরকে যারা লাঞ্ছিত করেছে, তাদেরকে খুঁজে খুঁজে শাস্তির আওতায় আনা। তাহলে আমাদেরকে তো আজকে এখানে নামতে হতো না। আপনারা যখন আন্দোলন শুরু করেছিলেন তখন আপনাদের প্রথম প্রায়োরিটি ছিল বোনেরা সামনে থাকবে, বোনেরা আমাদের ঢাল হবে, এবং আমরা সেটাই করেছি। আমরা ভাইয়েদের ডাল হয়ে আপনাদের সামনে ছিলাম। আমরা দেখিনি যে আমাদেরকে ছাত্রলীগ আমাদের গায়ে হাত দিচ্ছে, নাকি সরকারের দালালেরা আমাদেরকে ধরে ধরে প্রিজন ভ্যানে তুলছে। আমরা এই চেরাগি মোড়ে দেখেছি, সেখানে গুটি কয়েক ছেলে ছিল, সেখানে কোনো ভাই আমি আমাদের পাশে পাইনি। আমরা এখানে 60 থেকে 70 জন মেয়ে মিলে এই আন্দোলনটাকে, এই কর্মসূচিটাকে সফল করেছি। এবং আমি যদি ভুল না হই, আমাদের এই চেরাগি মোড়ের কর্মসূচির পরে, বোনেদের লাঞ্ছিত হওয়ার পরে আপনারা নিউ মার্কেটে একটা গণ অভ্যুত্থান তৈরি করার একটা সূচনা করেছিলেন। চট্টগ্রামে এই প্রথম এবং সারা দেশে এই প্রথম হয়েছে যে কোনো তৎকালীন দেশদ্রোহী বলা হতো আমাদেরকে, যদিও যেহেতু আমরা সরকারের বিরুদ্ধে ছিলাম, আসামিকে পুলিশের হাত থেকে ছিনিয়ে আনার ঘটনা এই ঐতিহাসিক চেরাগি মোড়ে হয়েছে। বনেদেরকে সবচাইতে বেশি লাঞ্ছিত করা হয়েছে এই চেরাগি মোড়ে। তাহলে আজকে আপনারা কেন বনেদের উপরে হামলার দাবি জানিয়ে আপনারা কেন পথে নামছেন না? কেন আপনারা বিভিন্ন জায়গায় নারী এবং পুরুষ বৈষম্য আনছেন? কেন বলছেন যে আপনি নারী, আপনি এটা পারবেন না? যখন আন্দোলন হয়েছিল তখন কেন আপনারা বলেননি যে আপনি নারী, আপনি সম্মুখ সারিতে থাকবেন না, আপনি সেনসিটিভ বা অন্য কোনো কিছু? তাহলে এখন কেন আপনারা এই কথাগুলো তুলে আনছেন? আমি আজকে এবং আমার বোনদেরকে নিয়ে এই দাবি জানাতে এসেছি যে আমাদের উপর যে নেক্কারজনক হামলা করা হলো, আমাদেরকে যে ধর্ষণের হুমকি দেওয়া হলো, আমাদের উপরে যে হামলা করা হলো, এই হামলাকারীদের চিহ্নিত করে আপনারা প্রশাসনের হাতে তুলে দিন। এবং আমি প্রশাসনের কাছে দাবি জানাবো, দালালি আপনারা 16 বছর ধরে করেছেন, এখন আর দালালি করার চেষ্টা করবেন না। আপনারা অভিযুক্তদের পর্যাপ্ত শাস্তি আপনারা নিশ্চিত করুন। এখন আমাদের নারী সমাবেশের সাথে সংহতি জানিয়ে বক্তব্য রাখবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিদওয়ান সিদ্দিকী। চট্টগ্রামের নারী শিক্ষার্থীদের ব্যবস্থাপনায় আয়োজিত আজকের নারী সমাবেশে উপস্থিত আমার সামনে যারা আছেন এবং যারা আয়োজন করেছেন সবাইকে বিপ্লবী শুভেচ্ছা জানাচ্ছি। মূলত যে এজেন্ডা নিয়ে, যে বিষয় নিয়ে আজকের এই কর্মসূচি, যে সমাবেশ, জুলাই বিপ্লবে, 24-এর বিপ্লবে, গণ অভ্যুত্থানে আমাদের নারীদের যে ভূমিকা ছিল, সেই নারীদের উপর ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যাদেরকে আমরা বর্তমানে আফসোস লীগ বলে থাকি, তাদের যে বর্বরচিত হামলা ছিল, সে হামলাকারীদের এখনো পর্যন্ত চিহ্নিত করে বিচারের আওতায় আনা হয়নি। আমরা 5 আগস্টের পর থেকে প্রশাসনের উপর বারবার বলে আসছি, আপনারা সব কিছুর আগে প্রায়োরিটি দিবেন আমাদের যারা আহত হয়েছে, যারা শহীদ হয়েছে, তাদের উপর যারা হামলা করেছে, সেই হামলাকারীদেরকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা। কিন্তু তারা এখনো চুপচাপ হয়ে আছে। আমি কিছুদিন আগে জেলা প্রশাসকের অফিসে বলেছিলাম যে আমরা এসি রুমে আছি ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ আপনারা আমাদের কথা শুনছেন। যদি আমাদের কথা না শুনে থাকেন, যদি আন্দোলনকারী শিক্ষার্থী ভাইদের কথা না শুনে থাকেন, আমরা রাজপথে নামতে বাধ্য হব এবং রাজপথে নামতে 2 মিনিট কার্পণ্য করব না।
আজ 5 আগস্ট পেরিয়েছে, প্রায় 2 মাসের কাছাকাছি। হামলাকারীরা এখনো প্রকাশ্যে ঘুরছে, অনেকের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছে। আপনারা এখনো হামলাকারীদের গ্রেফতার করছেন না কেন? এই যেখানে দাঁড়িয়েছি আমি, এই স্থানেই 29শে জুলাই যখন আমাদের একটি কর্মসূচি ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের, সেদিন অনেক মেয়ে এখানে এসেছিল, অনেক নারী এসেছিল। আমি যদি ভুল না করে থাকি প্রায় 1 থেকে 150 জন মেয়ে এখানে উপস্থিত ছিল আমাদের ভাইদের তুলনায়। আমার উপর তখন 16টি মামলা ছিল, তার মধ্যে 3টিতে ওয়ারেন্টে আমাকে অ্যারেস্ট করতে এখানে এসেছিল তৎকালীন কোতোয়ালি থানার পুলিশ। আমি দেখেছি আমাকে অ্যারেস্টের সময় এখানে অনেকে উপস্থিত আছেন, তারা কিভাবে ঝাঁপিয়ে পড়েছিল আমাকে অন্যায়ভাবে গ্রেপ্তার থেকে রক্ষা করতে। আমি কি তাদের অবদানকে বলতে পারবো? কখনো আমার পক্ষে তাদের অবদান বলা সম্ভব নয়। তাই আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আজকের এই কর্মসূচি সংহতি প্রকাশ করেছি এবং অতি দ্রুত সময়ের মধ্যে সকল চিহ্নিত আসামি যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছে কাল ক্ষেপণ না করে তাদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় এনে তাদেরকে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হোক। নইলে খুব শীঘ্রই আমরা ছাত্র সমাজকে নিয়ে আবার মাঠে নামতে বাধ্য হব। আজকের কর্মসূচি যারা এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।